আসসালামু আলাইকুম। এসএসসি 2025 এবং 26 ব্যাচ। আশা করছি সবাই ভালো আছো। আমরা আজকে এসএসসি 2025 এবং 26 ব্যাচের জন্য ইংরেজি ফ্রি ক্লাসগুলো আমরা শুরু করতে যাচ্ছি। এর মাধ্যমে আমাদের 26 এবং 25 এর সকল ইংরেজি সমস্যার সমাধান আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে, আশা করা যায় ইনশাআল্লাহ। তোমরা আমাদেরকে যে যেখান থেকে শুনতে পাচ্ছ, যে যেখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছ, অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে একটু জানাতে হবে যে কে কোথায় থেকে আমাদেরকে দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ। আজকের ক্লাসের হচ্ছে আমাদের একটা গিফট রয়েছে, যে আজকের ক্লাসের মধ্যে যারা সর্বোচ্চ মেনশন করবে এবং সর্বোচ্চ শেয়ার করবে তাদের জন্য আমাদের পক্ষ থেকে একটা গিফট রয়েছে। সো সেটা আর কিছুই না, আমাদের পক্ষ থেকে একটা বই। আচ্ছা, তো এই জন্য আমরা আমাদের ক্লাসটা একটু শেয়ার করে দিই। আমাদের যে গ্রুপগুলো রয়েছে সেই গ্রুপের মধ্যেও আমরা একটু শেয়ার করে দিচ্ছি, যাতে করে আমাদের ক্লাসটা সবার মাঝে পৌঁছে যায়। আচ্ছা, আমাদের আজকে টপিক, তোমরা যদি আমি একটু সরে দাঁড়াই, যদি দেখো তাহলে দেখবা যে এটা সিভিক এঙ্গেজমেন্ট। এই টপিকটা হচ্ছে আমাদের এসএসসি 25-এরও রয়েছে, 26-এরও রয়েছে। সো এই ক্লাসটা হচ্ছে তোমাদের জন্য ভালোভাবেই যদি সম্পন্ন করো, এবং এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যে টপিক থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। তাই সবাই একটু মনোযোগ সহ যদি একটু ক্লাসটা করে ফেলি আমরা, তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ আমরা আজকের ক্লাসে ভালোভাবে শিখতে পারবো। আর আমাদের ক্লাসের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, এই টপিক থেকে যেই টপিকটা পড়বো আমরা, সেই টপিক থেকে এসএসসি তে কিভাবে প্রশ্ন আসে এবং অ্যাডমিশন টেস্টে কিভাবে প্রশ্ন আসে, সেই বিষয় দুইটাই আমরা শিখাই। অর্থাৎ আমরা এই টপিক যে এখান থেকে পড়বো, এই টপিক থেকে পড়ার সাথে সাথে অ্যাডমিশনে এখান থেকে যেই সকল ধরনের প্রশ্ন আসতে পারে, তুমি হয়তো এখন এসএসসি শিক্ষার্থী, তুমি জানো না এখান থেকে কিভাবে অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসবে। তো এই জন্য আমরা প্রথম থেকেই তোমাদেরকে ধরে ধরে দেখাই দেব যে এখান থেকে এইভাবে অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসতে পারে, যার ফলশ্রুতিতে এসএসসির অনেক শিক্ষার্থী অ্যাডমিশনের প্রস্তুতি খুব সহজেই সুন্দরভাবেই এসএসসি থেকেই নিতে পারে, এবং এখান থেকে কোন বিষয়টা এসএসসির জন্য গুরুত্বপূর্ণ, কোন বিষয়টা অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ, গ্রামাটিক্যাল এক্সপ্লানেশন, এই সকল বিষয়গুলো যদি তোমরা এসএসসি থেকেই শিখে নিতে পারো, তাহলে ইনশাআল্লাহ তোমাদের গোছানো একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে। কি বলো তোমরা, বলো তো দেখি তোমাদের ভাষ্যটা কি এই ক্ষেত্রে, তাই না? আচ্ছা, তো তোমরা যদি সবকিছু ঠিকঠাক থাকে, আমি আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। দেখি কারা কারা জয়েন করেছো সেটাও আমি দেখব, কারা কারা জয়েন করেছে সেটা তো অবশ্যই আমি দেখব। আচ্ছা, তাহলে আমাদের এই টপিক যেটা পড়বো আমরা, সেখান থেকে পড়বো কি কি, এইচএসসি তে এখান থেকে কিভাবে প্রশ্ন আসে, এইচএসসি তে কিভাবে প্রশ্ন আসতেছে, সাথে অ্যাডমিশন টেস্ট, অ্যাডমিশন টেস্ট। ওকে, আর তোমরা সবাই যারা এসএসসি শিক্ষার্থী আছো, তোমরা জেনে থাকবা তোমাদের এসএসসি যে ইংলিশ টেক্সট বুকটা রয়েছে, ধরো এই যে এটা হচ্ছে এসএসসি 26-এর ইংলিশ ফর টুডে, এই বইটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ সেটা হয়তো তোমাদের অনেকেই জানো না। এই বইটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে, এই বইটা থেকে আমাদের অ্যাডমিশন টেস্টে কমপক্ষে এমসিকিউ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এমসিকিউতে আমাদের কমপক্ষে 8 থেকে 10 মার্কস, 7-8, আমি 8 মার্কস ধরছি, এবং রিটেনে প্রায় 15 থেকে 20 মার্কস এসে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট টোটাল মার্কস হচ্ছে আমাদের 35 এমসিকিউ এবং রিটেন মিলিয়ে, সেখানে কমপক্ষে 25+ হচ্ছে টেক্সট বুক থেকে আসে, টেক্সট বুক থেকে আসে। তোমরা যারা এসএসসি শিক্ষার্থী আছো, তোমরা যদি আজকে ক্লাসে যারা আছো তাদেরকে জ্ঞাতার্থে একটু বলে রাখি, এই বছর আমাদের এই যে সিভিক এঙ্গেজমেন্ট, এটার জন্য একটা প্যারাগ্রাফটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বছর বি ইউনিটে আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। আমি জানি না আসবে কি আসবে না, তবে এটা আর থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। তাই এই টপিকটা হচ্ছে তোমরা এসএসসি তেও পড়তে হবে, অ্যাডমিশন টেস্টও পড়তে হবে। আচ্ছা, আমরা সরাসরি প্যাসেজে চলে যাই। এডুকেশন, শিক্ষা। এইমস, লক্ষ্য হলো, শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য হলো টু ব্রিংস অ্যাবাউট, আনা,
পজিটিভ চেঞ্জেস, ইতিবাচক পরিবর্তন ইন আওয়ার বিহেভিয়ার, আমাদের আচরণে। আচ্ছা, এটা বাংলা মিনিং আমি বললাম। এখন এখান থেকে হচ্ছে আমাদের শুধু এসএসসিতে তুমি এতটুকু জানলে হইতেছে। আমাদের অ্যাডমিশন টেস্টে এখানে কি কি লাগবে দেখো। অ্যাডমিশন টেস্টে 1 নম্বরে সবার আগে আমাদের এটা জেনে নিচ্ছি, আমাদের এটা সাবজেক্ট, এটা মেইন ভার্ব, এরপরে আরেকটা যদি ভার্ব আসে সেটা কি হয়, নন ফাইনাইট, এখানে এটা কি হয়েছে ইনফিনিটিভ, এই জন্য টু ব্রিং হয়েছে। গেল 2 নাম্বার, এই ব্রিং অ্যাবাউট এবছর অ্যাডমিশন টেস্ট বলো সকল বিশ্ববিদ্যালয়ের জন্য এটা গুরুত্বপূর্ণ। কেন? কারণ এটা হচ্ছে একটা গ্রুপ ভার্ব। এখন তুমি যদি এখন থেকেই এটা বিষয়টা জেনে রাখো যে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এখান থেকে অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসে। তাহলে এই ব্রিং অ্যাবাউট এটার অর্থ কি? অর্থ হচ্ছে আনা, তাহলে এখান থেকে আরো যে ব্রিং দিয়ে গ্রুপ ভার্ব গুলো হয় সেগুলো তোমরা কি জানো? ব্রিং দিয়ে যে আমাদের আরো অনেকগুলো গ্রুপ ভার্ব হয় সেটা তোমরা জানো কিনা? সেটা যদি তোমরা এখনই পড়ে ফেলো তাহলে দেখা যাবে যে তোমার প্রস্তুতি আরো একটু সুন্দরভাবে হয়ে যাবে। তাহলে আমাদের ব্রিং ডাউন দিয়ে একটা ওয়ার্ড রয়েছে, ব্রিং ডাউন, যেটা আগের বইতে অর্থাৎ এসএসসি 25 কিংবা এর আগের বইতে হচ্ছে এটা আছে, বিশেষ টেস্টে সেটা আমাদের প্রয়োজন হয়। তাহলে এখানে আরেকটা শব্দ রয়েছে, সেটা হচ্ছে ব্রিং ডাউন, অর্থ হচ্ছে কমানো অথবা নামানো, কমানো অথবা নামানো। তাহলে দুইটা ওয়ার্ড শিখে ফেললাম। আরেকটা শব্দ রয়েছে ব্রিং ফোর্থ, এটা আরেকটা গ্রুপ ভার্বের ওয়ার্ড। তাহলে এটার অর্থ কি? ব্রিং ফোর্থ শব্দের অর্থ হচ্ছে উৎপন্ন করা। কি করা? উৎপন্ন করা অথবা প্রসব করা, যেটা তৈরি হয় আর কি, উৎপন্ন করা। তাহলে আমি 3টা শব্দ শিখে ফেললাম, ব্রিং অ্যাবাউট, ব্রিং ডাউন, ব্রিং ফোর্থ। ঠিক আছে? আচ্ছা, তো এরকম ভাবে হচ্ছে আমাদের আরো অনেকগুলো শব্দ রয়েছে, তো এই শব্দগুলো হচ্ছে তোমাদের শিখতে হবে। ঠিক আছে? শিখতে হবে সেগুলো। আচ্ছা, আমি জাস্ট একটা শব্দ আপাতত কয়েকটা শব্দ দেখালাম। এরপরে দেখি পজিটিভ, ইতিবাচক, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। চেঞ্জেস, এটা নাউন। এখন এটা কোন ধরনের নাউন? এটা হচ্ছে আমাদের প্লুরাল নাউন, তার মানে এটা হচ্ছে কমন নাউন। এখন আরেকটা জিনিস জেনে নেই, চেঞ্জ শব্দটা আমাদের নাউন এবং ভার্ব দুইটা হিসেবে ব্যবহার হয়। কি বলছি? চেঞ্জ শব্দটা নাউন এবং ভার্ব দুইটা হিসেবে ব্যবহার হয়। তাহলে এখানে অ্যাডমিশন টেস্ট আরেকটা প্রশ্ন আসে, তোমরা দেখবে এই যে আগামী শনিবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএড পরীক্ষা, সেখানে দেখবা এই টপিক থেকে প্রশ্ন আসছে। সেটা কি? পার্টস অফ স্পিচ থেকে, সেম ওয়ার্ড ইন ডিফারেন্ট পার্টস অফ স্পিচ থেকে 100% প্রশ্ন আসে আমাদের। তাহলে এখানে দেখো এটা নাউন হয়ে আছে, কিন্তু যেমন চেঞ্জ দ্য পার্টস অফ স্পিচ, তখন চেঞ্জটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, তখন এটা ভার্ব। ঠিক আছে? আচ্ছা, আওয়ার বিহেভিয়ার, আমাদের আচরণে। আচ্ছা, এটা শব্দটা হচ্ছে যে নাউন বলছি, সাবজেক্ট যেহেতু তার মানে নাউন, এটার ভার্ব ফর্ম হচ্ছে এডুকেট। আচ্ছা, ইট হেল্পস, এটি সহায়তা করে আজ, আমাদেরকে, ট্রাই টু চেঞ্জ, আমাদের পরিবর্তন আনতে। দেখো এখানে সেন্সটা নাউন, কিন্তু এখানে সেন্সটা কি? এখানে সেন্সটা ভার্ব। আওয়ার লাইভস, আমাদের জীবনে, অ্যাজ ওয়েল অ্যাজ, এবং দ্য সোসাইটি উইল লিভ ইন, যে সমাজে আমরা বসবাস করছি সেই সমাজে পরিবর্তন আনতে আমাদেরকে সহায়তা করে। তো আমাদের এসএসসিতে একটা টপিক রয়েছে, সেটা হচ্ছে প্রোনাউন রেফারেন্স, আছে না? প্রোনাউন রেফারেন্স অ্যাডমিশন টেস্টে কিভাবে প্রশ্ন আসে? হুবহু এই লাইনটা উল্লেখ করে দিবে, দিয়ে এখানে বলবে ইট রেফার্স টু, দেখা যাচ্ছে কিনা দেখি তো, দেখা যাইতেছে। ঠিক আছে, এখানে বলবে ইট রেফার্স টু, ইট বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে ইট বলতে কাকে বোঝানো হয়েছে? তার মানে ইট বলতে শিক্ষাকে বোঝানো হয়েছে,
এটা তুমি যদি এখন থেকে পড়ে নাও তাহলে তোমার জন্য সহজ। ইট হেল্পস আস মিনিং বললাম, এখন আছে হেল্পের ব্যবহারে। হেল্পের ব্যবহারটা কি? হেল্প হচ্ছে আমরা একটা ভার্ব যার পরে আমাদের ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে টু প্লাস ইনফিনিটিভ এবং মানে হচ্ছে টু প্লাস ভার্ব অথবা বেয়ার ইনফিনিটিভ টু উল্লেখ করা ছাড়া আমাদের কি হয়? ভার্ব হয়। তাহলে এই ট্রাইটা এটা মেইন ভার্ব, মানে মেইন ভার্ব না, নন ফাইনাইট ভার্ব এবং ট্রাই এর পরে একটা ভার্ব যার পরে হচ্ছে আমাদের কি হয়? আবার ইনফিনিটিভ হয়। যেমন বঙ্গবন্ধুর স্পিচের মধ্যে রয়েছে উই হ্যাভ বিন ট্রাইং টু ডু আওয়ার বেস্ট, এরকম একটা লাইন আছে। তাহলে এখানে সেন্সটা এখানে ভার্ব। আওয়ার লাইভস, এখানে লাইভসটা হচ্ছে লাইফের, লাইফ লাইফ এর প্লুরাল ফর্ম। কি বলছি? লাইফ এর প্লুরাল ফর্ম। আচ্ছা, দ্য সোসাইটি, যে সমাজে উই লিভ ইন, কোন স্থানে বসবাস করা বোঝাতে লিভ ইন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়। আচ্ছা, তাহলে আমাদের দুইটা সেন্টেন্স বুঝে গেলাম। প্রথম অর্থ হচ্ছে শিক্ষা উদ্দেশ্য হলো আমাদের জীবনে, আমাদের আচরণে ইতিবাচক পরিবর্তন আনা। এটা আমাদের জীবন এবং আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজে পরিবর্তন আনতে সহায়তা করে। এখন শিক্ষার উদ্দেশ্য বলতেছে এডুকেশন দ্যাট ডাজ নট ইলুমিনেট আওয়ার মাইন্ডস, যে শিক্ষা ডাজ নট ইলুমিনেট, যেটা আলোকিত করে না আমাদের মাইন্ডসকে, মনকে, অর ডাজ নট ইন্সপায়ার আস, অথবা আমাদেরকে অনুপ্রাণিত করে না, সেই শিক্ষাটা টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, আমাদের সমাজের জন্য কাজ করতে যদি অনুপ্রাণিত না করে, সেই শিক্ষাটা ইজ নট কমপ্লিট এট অল, সেটা আদৌ পরিপূর্ণ নয়। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্স। বাংলা মিনিং আমি বলেছি। এখন আসি হচ্ছে এখান থেকে ওয়ার্ড মিনিং। ওয়ার্ড মিনিংটা হচ্ছে এসএসসি যেহেতু একটা কমন টপিক, এখান থেকে যেহেতু আমাদের প্রশ্ন আসে 1 নম্বর প্রশ্নতে, এখানে গুরুত্বপূর্ণ ওয়ার্ড হচ্ছে ইলুমিনেট। ইলুমিনেট শব্দের অর্থ হচ্ছে আলোকিত করা, এটা সিনোনিম পরীক্ষায় আসবে, অ্যাডমিশন টেস্টও এখান থেকে আসবে। আচ্ছা, আলোকিত করা। ইন্সপায়ার মানে হচ্ছে অনুপ্রাণিত করা, মানে মোটিভেট করা। কার জন্য? আস টু ওয়ার্ক, ইনফিনিটিভ হয়েছে, ফর দ্য কমিউনিটি, সমাজের জন্য। ইজ নট কমপ্লিট, সেটা পরিপূর্ণ। কমপ্লিট মানে পরিপূর্ণ, ঠিক আছে? কমপ্লিট এট অল, তা আদৌ পরিপূর্ণ নয়। আচ্ছা, এই তো গেল আমাদের মিনিংগত বিষয়। এখন এখান থেকে এসে আমাদের অ্যাডমিশন টেস্টে কি আসতে পারে? অ্যাডমিশন টেস্টে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে ক্লজ আইডেন্টিফিকেশন। লিখে দিচ্ছি, ক্লজ অথবা ফ্রেজ আইডেন্টিফিকেশন। টপিকটার নাম বলো, কি বলছি? ফ্রেজ অথবা, আমি প্রত্যেকটা লাইন পড়াবো এখান থেকে এসএসসি তে কিভাবে প্রশ্ন আসতে পারে, অ্যাডমিশন টেস্টে কিভাবে প্রশ্ন আসতে পারে, প্রত্যেকটা লাইনের মধ্যে এই বিষয়গুলো থাকবে, প্রত্যেকটা লাইনের মধ্যে ইনশাআল্লাহ। প্রত্যেকটা লাইনের মধ্যেই এই বিষয়গুলো থাকবে। আচ্ছা দেখো, এখান থেকে তাহলে এসএসসি তে এই তো বিষয় গেল। অ্যাডমিশন টেস্টে আমাদের এখান থেকে কিভাবে প্রশ্ন আসে দেখো। এখান থেকে এই দেখো, এই লাইনটা উল্লেখ করে দিয়ে এতটুকুন অথবা পুরো বাক্যটুকুনের এই ইজ নট এর আগ পর্যন্ত উল্লেখ করে বলবে যে এটা কি ধরনের ক্লজ। তাহলে এটা কি ধরনের ক্লজ? এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। হাউ, কিভাবে এটা অ্যাডজেক্টিভ ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ হতে হলে পূর্বে একটা নাউন থাকতে হয়, নাউন কিংবা প্রোনাউন থাকতে হয়, এরপরে ক্লজ হয়। ক্লজ মানে যে ক্লজ যেখানে সাবজেক্ট এবং ভার্ব উইথ ক্লজ মার্কার থাকতেছে, সেটাকে বলা হয় ক্লজ। ঠিক আছে? যেহেতু সেই শিক্ষার কথা বলতে, কোন শিক্ষা? যে শিক্ষা আমাদের মাইন্ডকে আলোকিত করে না এবং আমাদের সমাজের জন্য কাজ করতে অনুপ্রাণিত করে না, সেটাই হচ্ছে শিক্ষা। এবং এখান থেকে স্পেসিফিক ভাবে যদি এটা জিজ্ঞেস করা হয় এই দ্যাটটা কি, দ্যাটটা ক্লোজ মার্কার, সাথে সাথে এটা আরপি। আরপি মানে কি? রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ, আচ্ছা,
অর, এই অরটা হচ্ছে আমাদের কনজাংশন। কি ধরনের কনজাংশন এটা? কোরিলেটিভ কনজাংশন, ঠিক আছে, অর্থাৎ কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে এখান থেকে আগের সেন্টেন্স এবং পরের সেন্টেন্স দুটো সেম হয়। এখানে দেখো একটা প্রেজেন্ট টেন্সের নেগেটিভ সেন্টেন্স, এটাও নেগেটিভ সেন্টেন্স। ওকে, আর কমপ্লিট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। ইজ হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব, নট নেগেটিভ ওয়ার্ড, এরপরে এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। আচ্ছা, তাহলে এডুকেশন ইজ নট, শিক্ষাটা অল অ্যাবাউট গেটিং গ্রেডস, শুধুমাত্র গ্রেডস পাওয়া অর্থাৎ এসএসসিতে এ প্লাস পাওয়াই উদ্দেশ্য না, অর রিসিভিং সার্টিফিকেটস, শুধুমাত্র সার্টিফিকেট অর্জনই উদ্দেশ্য নয়। উই ইউজ এডুকেশন টু মেক লাইফ বেটার, আমরা শিক্ষাটাকে ব্যবহার করব আমাদের জীবনকে আরো ভালো করার জন্য ব্যবহার করব। আচ্ছা, এডুকেশন ইজ নট অল অ্যাবাউট, এটা প্রিপোজিশন। সো প্রিপোজিশন যখন হয় এরপরে যদি কোনো ভার্ব আসে, সেই ভার্বটা হয় সবসময় আইএনজি তথা জিরান্ড হয়। আর জিরান্ড যেহেতু এটা জিরান্ডের পরে একটা অবজেক্ট লাগে, তো এটা অবজেক্ট হিসেবে এটা গেটস নাউন হচ্ছে। এখানে আসি রিসিভ, এই রিসিভ শব্দটা এটাও জিরান্ড এবং এটা হচ্ছে জিরান্ডের অবজেক্ট। আচ্ছা, এই রিসিভ শব্দটা অর্থ হচ্ছে গ্রহণ করা বা, হ্যাঁ। এখন অ্যাডমিশন টেস্টে এখান থেকে একটা স্পেলিং আসে মানে বানান শুদ্ধিকরণ, বানান ভুল শুদ্ধ আইডেন্টিফিকেশন আসে। কেন? কারণ হচ্ছে এখানে একটা অ্যাডমিশন টেস্ট একটা বিষয় আসে, সেটা হচ্ছে আইই ভার্সেস ইআই এর ডিফারেন্স থেকে একটা প্রশ্ন দেয়, সকল বিশ্ববিদ্যালয় দেয়। স্পেলিং থেকে সকল বিশ্ববিদ্যালয়ে 100% প্রশ্ন থাকে। এই যে আমি রেকর্ড তো হচ্ছে, ক্লাস রেকর্ড থাকবে, আমি আজকে বললাম বি ইউনিটে আগামী শনিবার একটা স্পেলিং মাস্ট থাকতেছে, আগামী শনিবার একটা স্পেলিং মাস্ট থাকতেছে। আচ্ছা, তার মানে এইটা খুবই গুরুত্বপূর্ণ শব্দ। এখানে আসি অ্যাচিভ শব্দটা যদি তুমি লেখো, অ্যাচিভ শব্দটা যদি বানান লেখো, তখন দেখবা ACHIE, এখানে আছে EI আর এটা হচ্ছে IEVE, অ্যাচিভ, এটা হচ্ছে ভার্ব অ্যাচিভ। হ্যাঁ, তো টু মেক লাইফটা কি করতে, আরো ভালো করতে। আচ্ছা, উই আর এক্সপেক্টেড টু অ্যাপ্লাই, আমাদের কাছে প্রত্যাশা করা হয়, প্যাসিভ হয়ে আছে, প্রত্যাশা করা হয় টু অ্যাপ্লাই নলেজ, আমাদের যে জ্ঞান আমরা যা শিখবো, আমাদের যে স্কিলস যে দক্ষতা আমরা অর্জন করছি, যে ভ্যালুজ আমরা অর্জন করছি, দ্যাট যা উই লার্ন ইন ক্লাসরুম, যা আমরা শ্রেণী কক্ষে শিখছি, আমরা এক কথায় যা যা অর্জন করতেছি, যা যা শিখতেছি, সেই শিক্ষাটা আমরা কি করব, সেই শিক্ষাটা আমরা অ্যাপ্লাই করব, স্থাপন করব। কোথায়? ইন আওয়ার এঙ্গেজমেন্ট, আমাদের নিয়োজনের মধ্য দিয়ে, আমরা সেখানে সম্পৃক্ত হওয়ার মধ্য দিয়ে, উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইজ আউটসাইড, যা বাহির অবস্থা, অর্থাৎ ক্লাস, ধরে আমার একটা ক্লাসরুম, তোমরা এখন ক্লাসরুমে আছো, ক্লাসরুমের বাহিরে আমরা রাস্তায় ঘাটে, যেখানে বিচে, বিভিন্ন জায়গা, ট্রাফিকে, বিভিন্ন জায়গায় যেখানে আমরা আছি, এখানে ক্লাসে তোমাদেরকে যা যা বলবো, সেই ক্লাসটায় শিক্ষাটা তুমি বাইরে গিয়ে অ্যাপ্লাই করাটাই হচ্ছে আমাদের কাছে প্রত্যাশা করা হয়। তো একটা স্কুল কলেজের মধ্যে একটা বাণী লেখা হয়, শিক্ষার জন্য এসো আর সেবার জন্য বের হয়ে যাও। এটা লেখা থাকে না? তোমরা কি দেখেছো এটা তোমাদের স্কুল কলেজে লেখা থাকতে? এটা শিক্ষার জন্য আসো এবং কিসের জন্য বের হয়ে যাও? সেবার জন্য। আচ্ছা, এখন আসি এখানে আমাদের গ্রামাটিক্যাল বিষয়ে। অ্যাপ্লাই এটা নাউন, এটা ইনফিনিটিভ হইছে। নলেজ স্কিলস এটা নাউন, স্কিলসটা নাউন, ভ্যালুসটা নাউন, যেটা এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। উই লার্ন ইন, প্লেসের কথা বলছে, ইন এ ক্লাসরুম, ইন আওয়ার হাউ কিভাবে, ইন আওয়ার এঙ্গেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইজ। এখানে আসে হচ্ছে একটা শব্দ, সেটা হচ্ছে কনফিউজিং ভার্ব নামে। তোমরা একটা অ্যাডমিশন টেস্টের একটা বিষয় দেখবা, কনফিউজিং ভার্ব। এটা মনে রাখার কৌশল তোমাদেরকে বলে দিচ্ছি। শয়ন করা, শয়ন করা, শয়ন করলে আমরা কি কিভাবে থাকি বলতো? ডানে বামে বিভিন্ন কাছে যাই। তিনটা ফর্ম মনে রাখার কৌশল হচ্ছে লাই, লে, লেইন। আর এটার আরেকটা ওয়ার্ড হচ্ছে মিথ্যা বলা। লাই, মিথ্যা বললে অলওয়েজ থাকেই মিথ্যা। লাইড, লাইড, লাই, লাইড, লাইড।
আরেকটা ওয়ার্ড রয়েছে এটার, সেটা হচ্ছে লে, এটা রাখা। ধর আমি এটা রাখছি যেভাবে সেভাবে থাকতেছে তো, সো লে, লেইড, লেট। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এখানে তিন ফর্মে এটা চলে গেছে। তিন ফর্মে, এটা মনে রাখতে পারবা? আমি যা বলছি হয়তো তোমরা নাও বুঝতে পারো। আমি আবার বলতেছি, শয়ন করা যখন অর্থ হবে শয়ন করা, দেখো তিন ফর্ম। এখন তুমি প্রথমে এইভাবে চিত হয়ে শুইছ, তারপর উপর হয়ে শুইছ, তারপর ডান কাত হয়ে শুইছ, বাম কাত হয়ে শুইছ, মানে একবার এক এক পজিশনে শুইতেছ না? তাহলে দেখো শয়ন করা অর্থ যখন বলতেছি তখন এটা হচ্ছে আমাদের কি হইতেছে বলো? তখন আমাদের এটা এক একটা এক এক পজিশনে চলে যাচ্ছে, তিন পজিশনে আমাদের এটা যাচ্ছে। ওকে, আচ্ছা, ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? পুরা ক্লিয়ার কিনা? সেম ভাবে থাকা অর্থেও এটা তিন ফর্মে চলে যাচ্ছে। মিথ্যা বলা হিসেবে মিথ্যা বলতেই থাকে যখন সেই সত্য বলার আগ পর্যন্ত। আর রাখা, ধরো এটা এখানে রাখছি আমি, এই যে আমার মোবাইল এখানে রাখছি, সো এই ঘাটটা হচ্ছে লাই, লে, লেইট। ওকে, আচ্ছা, তারপরে দেখি and we can do some many different ways, আমরা এটা অনেক ভাবে করতে পারি। সো এটা হচ্ছে আমাদের প্রনাউন। এটা অর্থাৎ সো বলতে কি, সো বলতে হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট। ডিফারেন্ট মেনি শব্দটা দেখো কাউন্টেবল নাউনের ডিটারমিনার, সো এরপরে প্লুরাল নাউন হয়, এই জন্য ওয়েজটা প্লুরাল। এখন অ্যাডমিশন টেস্টে আরেকটা প্রশ্ন আসে, সেটা কি প্রশ্ন? সেটা হচ্ছে ফ্রেজ অথবা ক্লজের আইডেন্টিফিকেশন। কি বলছে বলো তো? ফ্রেজ অথবা ক্লজ আইডেন্টিফিকেশন, এবং এটা তো আসে সাথে হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স শুধু ফ্রেজ ক্লজ থেকে আসছে না, ক্লজ সেন্টেন্স আইডেন্টিফিকেশন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে আসে। ঠিক আছে, টানা 2 বছর আসছে, 2 বছর। 1 নাম্বার, অ্যাসার্ট সেন্টেন্স কয় ভাগে বিভক্ত? মেইনলি বর্তমান আধুনিক মডার্ন ল্যাঙ্গুয়েজে 3 ভাগে বিভক্ত, 4 ভাগে বিভক্ত। ডিক্লারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এবং এক্সক্লেমেটরি বলে আর কি। আচ্ছা, অ্যাসার্টিভের অপর নাম হচ্ছে ডিক্লারেটিভ আর কি, বুঝছো? এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় লেটস হ্যাভ আ লুক এট হাউ এডুকেশন ওয়ার্কস, এটা কি ধরনের সেন্টেন্স? এখান থেকে 4টা অপশনের অ্যান্সার করা, এটা কি ধরনের সেন্টেন্স? এটা কি ধরনের সেন্টেন্স? অ্যান্সার করো তো দেখি। এটা কি ধরনের সেন্টেন্স? এটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? ইম্পারেটিভ সেন্টেন্স। হাউ, কারণ এটা লেট দিয়ে শুরু হয়েছে। লেট, ইম্পারেটিভ সেন্টেন্স 2 ভাবে গঠিত হয়ে থাকে, একটা হচ্ছে লেট দিয়ে, আর একটা হচ্ছে ডু, মানে মেইন ভার্ব প্লাস অবজেক্ট। আমি ডু প্লাস অবজেক্ট লিখি, হ্যাঁ, অথবা ডু নট, নেগেটিভ যদি হয় ডু নট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট দিয়ে আমাদের হয়ে থাকে। আচ্ছা, তাহলে দেখো এখানে এটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্স। হ্যাভ এ লুক, লুক এট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, হাউ ক্লোজ মার্কার। তো এডুকেশন ক্লোজ মার্কার যখন হয় এরপরে সাবজেক্ট এবং ভার্ব হয়, এই জন্য আমাদের এখানে হয়েছে ওয়ার্কস। তারপরে যাচ্ছি আমি, দেখো লার্নার্স সিভিক এঙ্গেজমেন্ট, শিক্ষার্থীদের সিভিক এঙ্গেজমেন্ট, নাগরিক নিযুক্তি ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড, এটা অনেক বেশি প্রশংসিত হয়। হাইলি অ্যাপ্রিসিয়েটেড, এটা এখানে অ্যাডভার্ব। অ্যাপ্রিসিয়েটেড অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে। অল ওভার দ্য, সারা পৃথিবী ব্যাপী যখন হয় তখন ওভার হয়। আচ্ছা, এখন আসি হচ্ছে দেখো সিভিক এঙ্গেজমেন্ট মিনস, সিভিক এঙ্গেজমেন্ট বলতে বোঝায়, কি বোঝায়? ওয়ার্কিং টু মেক আ ডিফারেন্স
ওয়ার্কিং কাজ করা, কেন কাজ করা? টু মেক এ ডিফারেন্স ইন সিভিক লাইফ, আমাদের নাগরিক কাজে বা জীবনে পরিবর্তন আনাটাই হচ্ছে, কাজ করে আনাটাই হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট বলতে বোঝায়। এখন কোন লাইফটা? দ্য পাবলিক লাইফ অফ এ সিটিজেন অ্যাজ কন্ট্রাস্টেড উইথ প্রাইভেট অর পার্সোনাল লাইফ। তার মানে হচ্ছে একজন নাগরিকের ব্যক্তি মানে পুরো ব্যক্তিগত জীবনের বিরুদ্ধে গিয়ে যেই জীবনটা হচ্ছে সরাসরি পাবলিক হয়ে আছে, অর্থাৎ যেখানকার মধ্যে সবাই যেতে পারে, সেই জীবনটার, সেই জীবনের পরিবর্তন আনা। এখন এখানে দেখো কন্ট্রাস্ট উইথ, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ দ্য কমিউনিটি, সমাজে, এই যে লাইফ অফ কমিউনিটি। এখন ইউজিং, কিভাবে সেটা আনবে? এটা হচ্ছে পার্টিসিপল, ইউজিং নলেজ, স্কিলস এন্ড ভ্যালুস এন্ড মোটিভেশন। তার মানে জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ এবং প্রেরণার মাধ্যমে একজন নাগরিক জীবনের, সমাজের নাগরিক জীবনের পরিবর্তন আনারটাই হচ্ছে আমাদের সিভিক এঙ্গেজমেন্ট বলতে বোঝায়। তারপরে দেখো সিভিক এঙ্গেজমেন্ট প্রমোটস, সিভিক এঙ্গেজমেন্টটা হচ্ছে বাড়ায় দ্য কোয়ালিটি অফ লাইফ, জীবন মান, ইন এ কমিউনিটি, একটা সমাজে। কিভাবে বাড়ায়? বাই, মাধ্যমে, বাইটা হচ্ছে প্রিপোজিশন। সো এই জন্য প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে, সেই ভার্বটা কি হয়ে যায়? আইএনজি হয়ে যায়, তার মানে এটা জিরান হয়েছে। কন্ট্রিবিউট টু, কন্ট্রিবিউটিং দ্য ইমপ্রুভমেন্ট অফ দ্য ওয়েলথ এন্ড ওয়েলবিং অফ পিপল, মানুষের জীবনের ভালো এবং স্বাস্থ্যের উন্নতির মাধ্যমে, উন্নতির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার মাধ্যমে আমাদের সিভিক এঙ্গেজমেন্টটা তাদের নাগরিক নিযুক্তির জীবন মানটা বাড়ায় বা বৃদ্ধি করে। আচ্ছা, এখানে তো আমাদের মিনিংটা বললাম। এখানে প্রমোটস খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ, এটা হচ্ছে আমাদের ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, ভার্ব হিসেবে এটা ব্যবহার হয়েছে। কোয়ালিটিটা নাউন, লাইফটা এখানে নাউন, এখানে এটা নাউন, বা এটা প্রিপোজিশন, কন্ট্রিবিউটিং টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কন্ট্রিবিউট টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ইমপ্রুভমেন্ট, বৃদ্ধি, নাউন হিসেবে ব্যবহার হয়েছে। হেলথ এন্ড ওয়েলবিং, স্বাস্থ্য এবং সুস্থ, এটা ওয়েলবিংটা এখানে নাউন, এটা ওয়েলবিংটা সুস্থতা জন্য বোঝায়। সিভিকলি এঙ্গেজড ইন্ডিভিজুয়ালস, সিভিকলি অর্থাৎ নাগরিক কাজে নিযুক্ত ব্যক্তি, যে ব্যক্তিটা নাগরিক কাজে নিযুক্ত, অর্থাৎ যে ব্যক্তিটা এই কাজের মধ্যে পার্টিসিপেট করে, অংশগ্রহণ করতেছে, সেই ব্যক্তিটা রিকগনাইজ দেমসেলফ। এটা এখানে দেখো ইন্ডিভিজুয়াল শব্দটা যেহেতু প্লুরাল, তাই এখানে সাবজেক্ট অবজেক্ট যদি সেম পারসন হয়, এটাকে বলা হয় আমাদের রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ প্রোনাউন। তার মানে এটা রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে, তারা নিজেদেরকে শনাক্ত করে as members of larger social community, বড় নাগরিক সমাজের বা সমাজের সদস্য, সমাজের সদস্য হিসেবে। তাহলে এখানে লার্জার এন্ড সোশ্যাল দুইটা অ্যাডজেক্টিভ, আর কমিউনিটিটা হচ্ছে নাউন। and are concerned about, এবং তারা উদ্বিগ্ন থাকে, তারা চিন্তা করে সিভিক ইস্যুস, নাগরিকের যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ মানুষের যে বিষয়গুলো রয়েছে, সেই সকল বিষয় নিয়ে তারা চিন্তিত থাকে যে না মানুষগুলো কি করতেছে। আচ্ছা, দে কনসিডার, অর্থাৎ যারা এই নাগরিক নিযুক্তির কাজে নিযুক্ত, দে বলতে তাদেরকে বোঝাচ্ছে। দে কনসিডার দেমসেলভস, দেমসেলভস বলতে এই যে ব্যক্তিদেরকে বোঝাচ্ছে, সাবজেক্ট অবজেক্ট সেম হওয়ার কারণে এটা রিফ্লেক্সিভ। তারা নিজেদেরকে বিবেচনা করে রেসপন্সিবল সিটিজেন, খুবই খুবই গুরুত্বপূর্ণ। রেসপন্সিবল সিটিজেন বলতে কি বোঝাচ্ছে? যারা হচ্ছে দায়িত্ববান, দায়িত্ববান সিটিজেন, নাগরিক। হু টেক অ্যাকশন, যারা অ্যাকশন নিতে পারে। রেইজ দেয়ার ভয়েস, তাদের ভয়েসকে বাড়াতে পারে। এগেইনস্ট ইনজাস্টিস, অন্যায়ের বিরুদ্ধে, ইনজাস্টিসটা হচ্ছে নাউন, আনকাউন্টেবল নাউন। ডিসক্রিমিনেশন খুবই গুরুত্বপূর্ণ, স্পেলিং পরীক্ষায় সে অ্যাডমিশন টেস্টে, এসএসসিতে ওয়ার্ড মিনিং আসতে পারে, এবং এটা এখান থেকে অ্যাডমিশন টেস্টে ওয়ার্ড মিনিং আসতে পারে। তার মানে এটা আমাদের, এবং ইভেন এখান থেকে এটা আমাদের সেন্টেন্স মেকও দিয়ে দিতে পারে অ্যাডমিশন টেস্টে। ঠিক আছে, সো এসএসসি অ্যাডমিশন টেস্ট সব কিছুর জন্য যেটা যেটা গুরুত্বপূর্ণ বলতেছে সেটা পড়তে হবে তোমাদেরকে। and other forms of social ills, এবং অন্য সকল ধরনের সামাজিক যে ব্যাধি রয়েছে বা সামাজিক যে সমস্যা রয়েছে, সেই সমস্যার বিরুদ্ধে গিয়ে তারা কথা বলে। তাহলে ইনজাস্টিস, আনকাউন্টেবল নাউন।
ডিসক্রিমিনেশন, আনকাউন্টেবল নাউন। ওকে, ইলসটা এখানে কি, ইলসটা বেধি অর্থে বা সমস্যা অর্থে আর কি, সামাজিক। সোশ্যাল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, ফর্মস শব্দটা হচ্ছে নাউন। ফর্মটা আবার ভার্ব হিসেবেও ব্যবহার হতে পারে। ওকে, আচ্ছা, তারপরে যাচ্ছি আমরা সবাই ক্লাসে আসো তো নাকি? আমি দেখি তোমাদের কমেন্ট গুলো একটু দেখতেছি, এক মিনিট। হ্যাঁ, একটু পরে তোমাদের এসএসসি অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলো সলভ করব, সমস্যা নেই। তার মানে রেসপন্সিবল, এটা হচ্ছে রেসপন্সিবল অ্যাডজেক্টিভ, আর সিটিজেন্সটা হচ্ছে নাউন। তার মানে তারা নিজেদেরকে দায়িত্ববান নাগরিক মনে করে এবং তারা তারা যে কোনো ধরনের অন্যায় অবিচার সকল বিরুদ্ধে তারা গিয়ে কথাবার্তা বলে। আচ্ছা, এখন তারা আর কি কি করে, এক্সাম্পল গুলোতে আমরা চলে যাচ্ছি। দেখো, তারা আর কি কি করে। ইন সিভিক এঙ্গেজমেন্ট, নাগরিক নিযুক্তিতে। লেখা কি ছোট কিনা, যদি ছোট হয় জানাইও আমাকে। হ্যাঁ, দ্য ইস্যুস অফ পাবলিক কনসার্ন আর ক্রুশাল। পাবলিক জনগণের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়টা ইস্যুস মানে বিষয়, সেই বিষয়টা হচ্ছে ক্রুশাল। ক্রুশাল মানে হচ্ছে ইম্পর্টেন্ট। মিনিংটা দেখতে হবে, মিনিংটা হচ্ছে ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ, সিগনিফিক্যান্ট। অর্থাৎ তাদের এই বিষয়গুলো তারা বেশি প্রায়োরিটি দেয় আর কি, বুঝছেন? তারপর দেখেন, সিভিক এঙ্গেজমেন্ট ইনক্লুডস, নাগরিক নিযুক্তিটা হচ্ছে অন্তর্ভুক্ত করে ইন্ডিভিজুয়ালস। ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে একজন ব্যক্তি, ব্যক্তিগত বা ব্যক্তি। ইন্ডিভিজুয়াল শব্দটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভও হয়, নাউনও হয়। তাহলে এখানে দেখো আমাদের এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অর গ্রুপ অ্যাক্টিভিটিস, অথবা দলীয় কার্যক্রম অন্তর্ভুক্ত করে। কেন করে? টু প্রোটেক্ট, ইনফিনিটিভ, টু প্রোটেক্ট, প্রোটেক্ট ভার্ব, এটা নাউন ফর্ম হচ্ছে। কোন ভার্বের শেষে যখন টি থাকে তখন সেটাকে নাউন বানাতে হলে TION দিতে হয়। সো টু প্রোটেক্ট, রক্ষা করার জন্য। পাবলিক ইন্টারেস্ট, আমাদের মানুষ মানে পুরো মানুষের যে ইন্টারেস্ট রয়েছে, চাহিদা রয়েছে, বা তাদের যা যা রয়েছে এক কথায় সেইটা রক্ষা করার জন্য। and change the way community values itself, এমনকি চেঞ্জ পরিবর্তনের জন্য the way এই কমিউনিটি ভ্যালুস ইটসেলফ, এবং সমাজের যে মূল্যবোধ রয়েছে সেই মূল্যবোধগুলো, নিজের মূল্যবোধগুলো পরিবর্তন আনার জন্য। অর্থাৎ ভালোকে ভালো, খারাপকে খারাপ করার, খারাপ বলার জন্য আমাদের যে ভ্যালুস রয়েছে সেই ভ্যালুসটাও ঠিক রাখার জন্য। উদাহরণস্বরূপ বলতেছে, দেখো ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইফ ইউ আর প্রোটেস্টিং, যদি তুমি বিরোধিতা করো, against any unjust decision, unjust, জাস্ট, এটা হচ্ছে জাস্ট শব্দটা। দেখো জাস্ট শব্দটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব দুইটাই হয়। যেমন আই হ্যাভ জাস্ট গন দেয়ার, তখন সেটা অ্যাডভার্ব মাত্রই। কিন্তু জাস্ট শব্দটা যদি অ্যাডজেক্টিভ হয় তখন সেটা হয় অর্থ হচ্ছে ন্যায়, ন্যায়। ঠিক আছে, আর এটা নেগেটিভ ওয়ার্ড হচ্ছে আনজাস্ট, বা যেটা হচ্ছে অর্থ হচ্ছে অন্যায়। আচ্ছা, এটা অ্যাডজেক্টিভ। তারপরে ইনজাস্ট, ইজ যদি হয়, ইনজাস্টিস, দেখেন সেটা হয় আমাদের নাউন হয়। আবার জাস্টিস যদি হয়, জাস্টিস, তখন সেটা হয় আমাদের কি, ন্যায় বিচার। আবার এই ন্যায় বিচারটা এখানে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু যখন যদি এটাকে এইভাবে বলি, হি ইজ দ্য জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট, তাহলে তখন সেটা কমন নাউন হয়ে যাবে। এটা আমরা ইনশাআল্লাহ শিখবো। আচ্ছা, তো কোন অন্যায় ডিসিশনের বিরুদ্ধে বা সিদ্ধান্তের বিরুদ্ধে তুমি যদি এই ডিসিশন উচ্চারণটা দেখো, কোন শব্দ দুইটা দেখো, TION যদি হয়, হ্যাঁ, TION, তখন সেটা হওয়ার মিনিং হয় সন দিয়ে, তালব্যস্য দিয়ে। আর যদি SION হয়, SION, ঠিক আছে, এটার উচ্চারণ হয় দুইটা। কি হয়? এটার উচ্চারণ দুইটা হয়। আচ্ছা, এক নাম্বার এটা হয় শন হয়, দুইটা মানে জন হয়।
কখন হয় জন, শন, ডিসিশন, শন না এটা কিন্তু, হ্যাঁ। তাহলে জন, স এবং জয়ের মধ্যবর্তী। এখন কখন কোনটা হবে? এক নাম্বার, পূর্বে যদি এসআই ওয়ান এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে, কি থাকে? কনসোনেন্ট থাকে, তাহলে শনের মতো হয়। আর যদি পূর্বে যদি ভাওয়েল থাকে তখন এটা জ, দুটো মিক্সড হয়েছে। যেমন ডিসিশন, ডিসিশন। আচ্ছা, যে কোনো অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে অফ দ্য লোকাল মিউনিসিপ্যালিটি, স্থানীয় মিউনিসিপ্যালিটির বিরুদ্ধে, মানে স্থানীয় প্রশাসন যে রয়েছে, সাচ এজ যেমন রেজিং ট্যাক্স, এই যে এখন বর্তমানে ট্যাক্স বাড়াই দিচ্ছে আমাদের, ভ্যাট বাড়াইছে কত? ভ্যাট হচ্ছে 15% করে দিয়েছে, 15%। এখন যদি আমরা এটার বিরুদ্ধে কথাবার্তা বলি তাহলে এটা হচ্ছে আমরা সিভিক্যালি এঙ্গেজড পারসন হবে। অর অ্যান অ্যাক্ট, এমন একটা আইন, অ্যাক্ট অর্থ এখানে আইন, একটা অর্থ কি? আইন। দ্যাট মাইট ওয়ার্ক ফর পিপলস ইন্টারেস্ট, যেটা মানুষের ইন্টারেস্টের বিরুদ্ধে হয়তো কাজ করতেছে, এমন আইন। এন্ড তখন হচ্ছে যদি এগুলোর বিরুদ্ধে তুমি কথাবার্তা বলো, ইউ আর সিভিকলি এঙ্গেজড, তুমি তখন হচ্ছে নাগরিক নিযুক্ত ব্যক্তি, এবং ইউর অ্যাকশন ইজ কনসিডার্ড, তোমার কাজটা বিবেচিত হবে এ সিভিক এঙ্গেজমেন্ট, একটা নাগরিক নিযুক্তির কাজ হিসেবে বিবেচিত হবে। ওকে, উদাহরণটা মাথায় রাখো। আচ্ছা, দিস প্রোটেস্ট, এই প্রতিবাদ, এখানে দেখো প্রোটেস্ট শব্দটা এখানে ভার্ব হয়েছে, এখানে এটা ভার্ব, কিন্তু এই প্রোটেস্টটা এখানে কি? নাউন। ক্যান বি ডান, এটা সম্পন্ন হতে পারে, এটা প্যাসিভ হয়ে আছে, প্যাসিভ। ইন ডিফারেন্ট ওয়েজ, বিভিন্ন ভাবে, সাচ অ্যাজ যেমন অর্গানাইজিং র্যালিজ, এক নম্বরে কি? র্যালি আয়োজনের মাধ্যমে, র্যালি, র্যালি মানে কি? র্যালি মানে কি? সমাবেশ, সমাবেশ আয়োজনের মাধ্যমে। কালেক্টিং সিগনেচার, কালেক্টিং, সংগ্রহ, কালেক্টিং, তার মানে এটা নাউন ফর্মটা তোমরা লিখো। কালেক্টিং, সংগ্রহ, সিগনেচার্স মানে হচ্ছে সাইন, হ্যাঁ, আমরা যা সিগনেচার করি সেই সিগনেচার সংগ্রহের মাধ্যমে। মেকিং হিউম্যান চেঞ্জ, মেকিং করার মাধ্যমে, হিউম্যান মানব বন্ধন, চেঞ্জ মানে বন্ধন, সো মানব বন্ধনের মাধ্যমে। রাইটিং লেখা, পিটিশন খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ, এটসেট্রা। এবং পিটিশন লেখার মাধ্যমে। এখন আসি পিটিশনের মিনিংটা কি? পিটিশনের মিনিংটা কি? লেখো, পিটিশনের মিনিংটা কি বলতো? খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। অর্থাৎ রাইটিং পিটিশন মানে হচ্ছে দরখাস্ত, যেটা আমরা বলি না দরখাস্ত। আমরা ধরো প্রধানমন্ত্রীর কাছে বর্তমান আমাদের কে আছে, বর্তমান যেমন হচ্ছে আমাদের ইউসুফ বা ইউনুস সরকার আছে, তো ওনার কাছে কোনো কিছু লেখার মাধ্যমে সেটাকে বলা হয় পিটিশন আর কি। সো পিটিশন হচ্ছে আবেদন পত্র। আচ্ছা, ইউ ক্যান অলসো, তুমি হেল্প, তুমি সহায়তা করতে পারো, কোন ক্ষেত্রে? কন্ট্রোল, এই কন্ট্রোলটা, হেল্পের পরে আমি কি কি বলেছিলাম বলো? হেল্পের পরে কি কি হয়? হেল্পের পরে আমাদের কি কি হয় বলেছিলাম বলো দেখি? হেল্পের পরে আমাদের কি কি হয় বলেছিলাম বলো? হেল্পের পরে কি কি হয় বলেছিলাম বলো? হেল্পের পরে কি কি হয় বলেছিলাম বলো? হেল্পের পরে কি কি হয় বলেছিলাম বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাহলে এখানে আমাদের কোনটা হয়েছে বলতে পারবা? এখানে হয়েছে আমাদের বেস ফর্ম। সো এটা হচ্ছে আমাদের বেস ফর্ম হয়েছে, তার মানে এটা ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। ইউ ক্যান অলসো হেল্প কন্ট্রোল ট্রাফিক, তুমি ট্রাফিককে কন্ট্রোল করার মাধ্যমে তুমি কি করতে পারো? সহায়তা করতে পারো। ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অফ এটা হচ্ছে প্রেপোজিশন অফ এ স্কুল, একটা স্কুলের সামনে। এন্ড হেল্প চিলড্রেন, এবং শিশুদেরকে সহায়তা করার মাধ্যমে টু ক্রস দ্য রোড, রাস্তা পারাপার হওয়ার ক্ষেত্রে। ওয়ার্ক ইন টিম, এবং একটা টিমে কাজ করার মাধ্যমে। টু ক্লিন আ পার্ক অর সি বিচ, একটা পার্ক অথবা আমাদের
সি বিচ পরিষ্কার করার মাধ্যমে, অর্থাৎ সমুদ্রের যে বিচ রয়েছে সেই বিচটা পরিষ্কার করার মাধ্যমে আমরা এই সকল কাজে নিযুক্ত হতে পারি। এখন আসি এখানে একটা গুরুত্বপূর্ণ শব্দ, সেটা হচ্ছে ট্রাফিক। এই ট্রাফিক শব্দটা আমাদের আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। আর ট্রাফিকের সাথে যদি যদি হয় জ্যাম অথবা জ্যামস, সেটা হয় কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন। এটা মুখস্থ করতে হবে, অ্যাডমিশন টেস্ট এখান থেকে আসে, অ্যাডমিশন টেস্ট এখান থেকে একটা আসে। তাহলে ইউ ক্যান হেল্প কন্ট্রোল ট্রাফিক ইন ফ্রন্ট অফ স্কুল, অর্থাৎ গাড়ি যানবাহন কন্ট্রোল করার মাধ্যমে তুমি হচ্ছে এই কাজে নিযুক্ত হতে পারো। শিশুদেরকে রাস্তা পারাপার করতে তুমি এই কাজে নিযুক্ত হতে পারো, অথবা একটা দলে পার্ক অথবা সি বিচ পরিষ্কার করার মাধ্যমে তুমি এই কাজে নিযুক্ত হতে পারো। ইউ ক্যান অলসো গিভ সাম সার্ভিসেস টু এল্ডারলি পিপল, এমনকি ইউ ক্যান অলসো তুমি দিতে পারো গিভ সাম সার্ভিসেস, কি সেবা কাদেরকে দিতে পারো, টু এল্ডারলি বয়স্ক। এটা এল্ডারলিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডমিশন টেস্টে খুব আসে, এটা অনেকবার আসছে। এল্ডারলি পিপল, আমাদের যে বয়স্ক মানুষ আছে সেই বয়স্ক মানুষকে সহায়তা করার মাধ্যমে। এখন আসি হচ্ছে এখানে আমাদের নরমালি এই সেন্টেন্সটা কেমন হয়, যেমন হি গেভ মি এ বুক। তাহলে এখানে স্বাভাবিক গিভের পরে কি হয়েছে, প্রথম হয় আমাদের ব্যক্তিবাচক পার্সনটা হয়, তো পার্সনটাকে যদি পরে নিয়ে আসো, অর্থাৎ আর বস্তুটাকে যদি আগে নিয়ে আসো, অর্থাৎ এই বুক যদি আগে চলে আসে, তখন এই গিভের সাথে একটা প্রিপোজিশন টু যোগ করতে হয়, তার মানে টু মি। এখানেও সেই বিষয়টা হয়েছে, এখানেও সেই বিষয়টা হয়েছে। দিস অল আর, এই সকল কিছু এক্সাম্পল অফ সিভিক এঙ্গেজমেন্ট, এই সব কিছু হচ্ছে নাগরিক নিযুক্তির উদাহরণ, যা as what you do directly affects, যেহেতু তুমি এটা সরাসরি সরাসরি প্রভাব ফেলছ, কাদের এফেক্টস দ্য কমিউনিটি, সরাসরি সমাজকে। এই এফেক্ট এবং ইফেক্টের ব্যবহার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর আসছিল। ই দিয়ে যদি হয়, ই ডাবল এফ ই সি টি, ইফেক্ট, সেটা হয় নাউন, আর এ দিয়ে যদি হয় তখন সেটা হয় ভার্ব। তাহলে এটা হয়েছে আমাদের ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। তারপরে দেখো, when civic engagement is a part of academic program, অর্থাৎ আমাদের যখন পড়াশোনার একটা অংশ হয়, পড়াশোনার অর্থাৎ তুমি যদি স্কুল কলেজে থাকো তার মানে তোমাদেরকে বাধ্যতামূলকভাবে এটা কোনো কিছু করতে হয়, and learners civic engagement is assessed, এবং শিক্ষার্থীদের এই নিযুক্তিটা হচ্ছে যদি অ্যাসেস করা হয়, মূল্যায়ন করা হয়, অ্যাসেস মানে মূল্যায়ন করা, ফলোইং স্কেল, নির্দিষ্ট নির্দিষ্ট স্কেলে বা মাত্রায়, দেন ইট ইজ কল্ড সার্ভিস লার্নিং, তখন এটাকে বলা হয় সার্ভিস লার্নিং বলা হয়, সেবা শিক্ষণ বলা হয়। আর যদি তখন কি করতে হয়, যখন অর্থাৎ পড়াশোনার মানে শিক্ষার্থীরা যা করবে, আই রিপিট, শিক্ষার্থীরা যদি যা যা করবে এই কাজটা যদি তাদের পড়াশোনার অংশ হিসেবে মূল্যায়ন করা হয়, পড়াশোনার অংশ হিসেবে সেটাকে যদি ভাগ করে দেওয়া হয়, তখন সেটাকে বলা হচ্ছে কি সার্ভিস লার্নিং। আই রিপিট, সেটাকে বলা হয় সার্ভিস লার্নিং। তিনটা ভাগে বিভক্ত কিন্তু এটা। আচ্ছা, গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ইট ইনভলভস, এর মধ্যে কি কি পড়ে, অধিভুক্ত হচ্ছে, ইট বলতে কি এই যে সার্ভিস লার্নিং বা সিভিক এঙ্গেজমেন্ট, অন্তর্ভুক্ত হচ্ছে অ্যাপ্লিকেশন অফ নলেজ, জ্ঞানের প্রয়োগ, দ্য স্কিলস, দক্ষতার প্রয়োগ, যা লার্নড ইন দ্য ক্লাসরুম, যা ক্লাসরুমে শিখেছি, দেন মেকিং আ কমপ্লিট প্ল্যান অফ এন অ্যাকশন, কাজের পরিপূর্ণ প্রয়োগ করার মাধ্যমে সেটা কাজ প্রয়োগ করব কিভাবে, প্রিপেয়ারিং এ বাজেট, ধরো আমাদের বাজেট তৈরি করার কথা বলছে, যে কোনো একটা বাজেট হতে পারে, সেটা পুরো দেশের হতে পারে, অথবা যে কোনো, ধরো তুমি আমরা এখানে আছে, আমরা এখানে কি কি করলে এটা সুন্দর একটা প্ল্যান হবে, করে সেটার একটা বাজেট তৈরি করা, স্টার্টিং প্রসেস অফ ইমপ্লিমেন্টেশন, এবং সেই যে কোনো প্রয়োগ ইমপ্লিমেন্ট করা, যে ইমপ্লিমেন্টটা হচ্ছে ভার্ব, আর এটার নাউন ফর্ম হচ্ছে ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশনের মিনিং কি বলতে পারবা? ইমপ্লিমেন্টেশন বাস্তবায়ন, বাস্তবায়ন বা প্রয়োগ, or involving people, এবং মানুষকে সেখানকার মধ্যে নিযুক্ত করা, and activating operational strategies, এবং activate চালু করা, operational strategies, অপারেশনাল কৌশল চালু করা, এটা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের কাজ হবে।
ঠিক আছে। when civic engagement is spontaneous, খুবই গুরুত্বপূর্ণ শব্দটা। যখন এই সিভিক এঙ্গেজমেন্টটা হচ্ছে স্বতঃস্ফূর্ত হবে, কিন্তু সেটা হবে অনিয়মিত, মানে নিজে নিজে করতেছে, এখানে তোমাকে পড়াশোনার জন্য করতে হয় না। যেমন একটা উদাহরণ দিতেছি, ইজ নট পার্ট অফ একাডেমিক প্রোগ্রাম, এমনকি সেটা পড়াশোনারও অন্তর্ভুক্ত নয়, দেন ইট ইজ কনসিডার্ড ভলেন্টিয়ারিজম, তখন এটাকে বলা হয় ভলেন্টিয়ারিজম বলা হয়। ভলেন্টিয়ার বলি না আমরা, ভলেন্টিয়ারিজম, ভলেন্টিয়ার, ভলেন্টিয়ার, ভলেন্টিয়ার আমরা বলি কিনা স্বেচ্ছাসেবী, তার মানে এটা স্বেচ্ছাসেবিকা বা স্বেচ্ছাসেবকের কাজ বলা হয়। ওকে, তো এখন এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে, হ্যাঁ, এর মধ্যে একটা বিভাগ রয়েছে, অনেকগুলো বিভাগ আছে, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার। আর ন্যাশনাল বা অন্যান্য বিশ্ববিদ্যালয় ইয়াতে হচ্ছে সোশ্যাল ওয়ার্ক নামে একটা সাবজেক্ট রয়েছে। তো সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে ওদের 8 সেমিস্টারে একটা কাজ থাকে, 8ম সেমিস্টারে, মানে সর্বশেষ যে সেমিস্টার রয়েছে সেই সেমিস্টারে একটা কাজ থাকে হচ্ছে, তারা ওই সময় কোনো ক্লাস হয় না, আই রিপিট, ওই সময় কোনো ক্লাস হয় না, ওদের কাজ হচ্ছে এই সিভিক এঙ্গেজমেন্টে নিযুক্ত থাকা। সিভিক এঙ্গেজমেন্ট কিরকম, ওদের কমপক্ষে ওদেরকে মানে ডিপার্টমেন্ট থেকে নির্ধারিত করে দেওয়া হয় যে তুমি ধরো, আমার একটা বন্ধু আছে ওই ডিপার্টমেন্টে, ওর পড়াশোনা শেষ, মাহি। সো মাহিকে নিযুক্ত করে দেখা যাচ্ছে ধরো এখানে বারডেম হাসপাতালে, বারডেমে দিয়েছে, ঠিক আছে। তো বারডেমে এখান থেকে হচ্ছে মানুষকে বিভিন্ন ভাবে সহায়তা করতে হবে, এবং এগুলো হচ্ছে কোন দিন কাকে কিভাবে সহায়তা করতেছে এগুলো আবার তার লিখে রাখতে হবে, লিখে এটাকে আবার একটা প্রোফাইল তৈরি করে এটা আবার জমা দিতে হবে, বুঝছো? তো এবং এটাতে ভালো সাইড নেগেটিভ সাইড সবকিছু লিখে আবার এটা আবার উপস্থাপন করতে হয় টিচারদের কাছে, ঠিক আছে। তো এবং এখান থেকে হচ্ছে কমপক্ষে 60 দিন এই এই কাজের সাথে নিযুক্ত থাকতে হয়। তাহলে এই যে মাহি এই কাজের মধ্যে নিযুক্ত ছিল, মাহির কাজটাকে কি বলা হয় বলো তো দেখি। মাহি যে কাজে নিযুক্ত ছিল, তাহলে মাহির এই কাজটাকে কি বলা হয় বলো। কি বলা হয় বলো, বলো সবাই বলো, কি বলা হবে? এটাকে বলা হবে সার্ভিস লার্নিং বলা হবে, ঠিক আছে। এটা কি বলা হবে? সার্ভিস লার্নিং বলা হবে। ওকে, আচ্ছা, এখন এখান থেকে যদি আমরা যা যা শিখেছি এগুলো যদি আমরা একটু অ্যাপ্লিকেশন করতে পারি, দেখো 1 নম্বর প্রশ্ন বিহেভিয়ার, আমাদের পরিবর্তনের কথা বলছে। সো পরিবর্তন, এখান থেকে অ্যাডমিশন টেস্ট এবং এসএসসি দুইটার জন্য গুরুত্বপূর্ণ। একটা মিনিং অফ কন্টাক্ট, ইলুমিনেট, আলোকিত করা, সিনোনিম জানতে চাওয়া হয়েছে, আলোকিত করা তার মানে আমাদের এনলাইটেন, আলোকিত করা, অবস্কিউর, কনফিউজ, মডেল, এগুলো হবে না। সো এই নাম্বারটা হবে সঠিক উত্তর। মোটিভেশন, অনুপ্রেরণা, তার মানে ইনসাফটিভ, এটা হবে সিনোনিম। কন্ট্রিবিউট, অবদান, সো আমাদের এখানে কোনটা হবে সঠিক উত্তর? হ্যাঁ, এখন থেকে সবাই ওয়ার্ড মিনিং গুলো অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। কন্ডিউস, এটা হবে সঠিক উত্তর। ইন্ডিভিজুয়াল, ব্যক্তিগত, তার মানে হচ্ছে পার্সন। ওকে, তারপরে আসি হচ্ছে প্রোটেস্ট, বিরোধিতা করা। সো ডেমনস্ট্রেশন, কমেমোরেশন, হ্যাঁ ডেমনস্ট্রেট করা। দেন ইরেগুলার, অনিয়মিত, অনিয়মিত যদি হয় তাহলে আমাদের এখানে কোনটা হবে সঠিক উত্তর বলো, কোনটা হবে সঠিক উত্তর? অ্যান্সার করতে হবে ভাইয়া। স্পোরাডিক, খুবই গুরুত্বপূর্ণ এই শব্দটা, ঠিক আছে। রেগুলার, নিয়মিত, কনস্ট্যান্ট যেটা চলতে থাকে, কনসিস্টেন্ট যেটা চলমান থাকে। অ্যাসেস, মূল্যায়ন, সেটা হচ্ছে ইভালুয়েট। দেন আমরা হচ্ছে ইমপ্লিমেন্ট, ইমপ্লিমেন্ট করা, তার মানে এক্সিকিউট করা, এক্সিকিউট। অ্যাক্টিভেট করা, অ্যাক্টিভেটিং করা মানুষকে যে কাজের মধ্যে রাখা। ট্রিগার,
ট্রিগারটা হবে সঠিক উত্তর। সিনোনিম জানতে চাইছে, হ্যাঁ? আচ্ছা, ট্রু এডুকেশন ট্রাইস টু ইনটু, তাহলে হচ্ছে প্রকৃত শিক্ষা আমাদের কি করতে সহায়তা করে? গিয়ার অফ ইন্ডিভিজুয়ালিটি, ব্রড পজিটিভ চেঞ্জেস, তারপর হচ্ছে আউট স্প্রিট হিউম্যান কোয়ালিটি ইন রেসপেক্ট টু লার্নিং। তাহলে প্রকৃত শিক্ষা আমাদেরকে কি করতে সহায়তা করে বলো? কোন কাজটা, কোন কাজের অ্যান্সার হবে বলো? হ্যাঁ, অ্যান্সার করে এটা। এটা আমি অ্যান্সার না করে সামনের দিকে আগাচ্ছি। এডুকেশন রিমেইনস ইনকমপ্লিট, আমাদের শিক্ষাটা হচ্ছে কি থাকবে? অপূর্ণ থাকবে যদি আমাদের মাইন্ডকে কি করতে না পারি, মাইন্ডকে ইলুমিনেট করতে না পারি এবং আমাদের সমাজের জন্য কাজ করতে অনুপ্রাণিত না হয়। তাহলে উইদাউট কমিটমেন্ট টু সোসাইটি, উইদাউট এ গ্রেড হবে না, আনটিল গেটিং এ গুড জব হবে না, টিল বিং কনফিডেন্ট হবে না। তার মানে সমাজের জন্য কাজ করার আসবে। ওয়ান মাস্ট অ্যাপ্লাই নলেজ, আমাদেরকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে জ্ঞানকে। কোন জায়গায়? ফিজিক্যালি, প্র্যাগম্যাটিক্যালি, প্রফেশনালি, প্যাশনেটলি। কোনটা হবে সঠিক উত্তর? কোনটা হবে সঠিক উত্তর বলো? কোনটা হবে? এটা তোমরা অ্যান্সার করবে, হ্যাঁ? এটাও সহজ ছিল, এটা টেক্সট বুকের মধ্যে সবগুলো প্যাসেজের মধ্যেই আছে আমাদের, হ্যাঁ? আচ্ছা, সিভিক এঙ্গেজমেন্ট ইজ এসেনশিয়াল ফর, আমি এটা করতেছি, সিভিক এঙ্গেজমেন্ট ইজ এসেনশিয়াল ফর, এটা গুরুত্বপূর্ণ কিসের জন্য গুরুত্বপূর্ণ? আমাদের স্ট্যান্ডার্ড কমিউনিটি, বেটার কমিউনিকেশন, ইমপ্রুভড কোঅপারেশন, স্ট্রেংথ পার্সোনালিটি। স্ট্যান্ডার্ড কমিউনিটির জন্য। সিভিক ইস্যুস মানে কোন বিষয়? সিভিক ইস্যুস পার্সোনাল, ন্যাশনাল, পার্সোনাল ক্রাইসিস, ন্যাশনাল সোশ্যাল প্রবলেমস, পার্সোনাল প্রবলেমস, কমিউনাল ইস্যুস। তাহলে কোনটা হবে এখানে সঠিক উত্তর? কোনটা হবে বলো? সিভিক যেহেতু বলতেছে, নাগরিক, নাগরিক যেহেতু বলতেছে, তাহলে কোনটা হবে? সমাজের বলেন নাগরিকের বলতেছে, তার মানে সেটা একজন ব্যক্তি হতে পারে, সাথে সকল পার্সন হতে পারে। টেক অ্যাকশন, টেক অ্যাকশন বলতেছি আমরা, টেক অ্যাকশন। তাহলে টেক অ্যাকশনের মিনিং কি হবে বলো? টেক অ্যাকশন, রেসিস্ট করা। আচ্ছা, সিভিক এঙ্গেজমেন্ট ইনভলভস দা, কিসের ইনভলভস এখানে আসে? কিসের ইনভলভস আসবে বলো? কিসের ইনভলভস হবে এখানে? কিসের ইনভলভস হবে? অ্যাপ্লিকেশন অফ নলেজ এন্ড স্কিলস। থ্যাংক ইউ। আচ্ছা, ইন সিভিক এঙ্গেজমেন্ট, সিভিক এঙ্গেজমেন্টের মধ্যে উই ইউজ ড্যাশ টু মেক আ ডিফারেন্স ইন পাবলিক লাইফ। তাহলে আমরা এখানে কি কি ব্যবহার করি? আমাদের জ্ঞান, দক্ষতা, ভ্যালুজ এবং মোটিভেশন, তিনটা জিনিস ছিল। নলেজ, নলেজ, স্কিলস, ভ্যালুজ এন্ড মোটিভেশন। এখানে আছে মোরালিটি, এটা ছিল না, তার মানে এটা হবে না। মোরালিটি এখানে ছিল না, অনেস্টি ছিল না, তার মানে বি নম্বরটা হবে সঠিক উত্তর। এলডারলি ডিনোটস, ডিনোট মানে হচ্ছে বলতে বোঝায় আর কি। তাহলে কাদেরকে বোঝাচ্ছে? এইজিং পিপলকে, অর্থাৎ বৃদ্ধ মানুষদেরকে বোঝাচ্ছে, বয়স্ক মানুষ। এডুকেশন ইজ নট অল অ্যাবাউট গেটিং গ্রেডস আর রিসিভিং সার্টিফিকেটস, এর মাধ্যমে কি বোঝাচ্ছে? এর মাধ্যমে কি বোঝাচ্ছে? মেমোরাইজিং পার্টের একটা পিডিএফ দিলেই ভালো হইতো। টেক্সট টেক্সটে পড়ো না ভাই, টেক্সট টেক্সট থেকে পড়লেই তো হয় নাকি? আচ্ছা, আমি তোমাদের কমেন্ট গুলো দেখতেছি, একটু আমি একটু সরে যাই, তাহলে মানে দেখতে সুবিধা হবে। ওকে, তাহলে এটা বলতে কি বোঝাচ্ছে? এডুকেশন ইজ নট ফর ম্যাটেরিয়াল অ্যাচিভমেন্টস অনলি, এডুকেশন নট অনলি ফর ম্যাটেরিয়াল অ্যাচিভমেন্টস, নট অনলি গ্রেট গেইনিং সাম মার্কস। এটা হবে সঠিক উত্তর, তাই না? আচ্ছা, তারপরে আচ্ছা, ইজ নট অল অ্যাবাউট,
এই এটা হইছে? এটা তো হয় নাই ভাই। সি নাম্বারটা কি হবে আমাদের? সি নাম্বারটা কি হবে? হবে না তো, তাই না? ইজ নট অনলি, এটা হইতো নট অনলি। তার মানে এখানে আমাদের এখানে অনলি যেহেতু আছে, তার মানে এখানে হবে এটা সঠিক। ইজ নট যেহেতু আছে। মেকিং হিউম্যান চেইন এর মানে কি বলতে বোঝাচ্ছে? মেকিং হিউম্যান চেইন মানব বন্ধন, তার মানে ইজ এ ওয়ে অফ পার্টিসিপেটিং সিভিক এঙ্গেজমেন্ট, এটা হইতেছে আর কি। হ্যাঁ, আচ্ছা। সো এটা অ্যান্সার করো, এটা অ্যান্সার করে আমি সামনে যেতে যাইতেছি। এটা লাস্ট প্রশ্ন, আর অনেক প্রশ্ন ছিল, আমি সেগুলো তোমাদের যেহেতু ইয়া নাই, এটা উইথ এ ভিউ টু, এটা দেখে ভালো মতো বুঝে অ্যান্সার করবা, দেখে বুঝে অ্যান্সার করবে এটা। হ্যাঁ, তাহলে উইথ এ ভিউ টুর পরে কি হবে? এখানে দেখো, ব্রিং অ্যাবাউট পজিটিভ সেন্স ইন আওয়ার বিহেভিয়ার, চেঞ্জিং আওয়ার সিভিক লাইফ, হ্যাভিং পজিটিভিটি ইন আওয়ার বিহেভিয়ার এন্ড চেঞ্জ আওয়ার লাইফস। কোনটা হবে সঠিক উত্তর? কোনটা হবে সঠিক উত্তর এখানে? এখানে এটা হবে না। কেন হবে না? ব্রিং এর পরে আইএনজি হতে হবে। কেন? উইথ এ ভিউ টুর পরে হচ্ছে অ্যাডমিশন টেস্টে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। আই রিপিট, অ্যাডমিশন টেস্টে এখানে একটা গুরুত্বপূর্ণ কোনো উদ্দেশ্য যখন থাকবে, তখন সেখানে টু না দিয়ে উইথ এ ভিউ টু দেয়। আর উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, সাবজেক্ট টু, হ্যাঁ, এবং টেক টু, এগুলোর পরে হয় আইএনজি, যে ভার্বটা আসবে সেটা হবে আইএনজি। তাই এখানে অ্যান্সার হবে সি নম্বরটা। ওকে, তো তোমরা আরো প্রশ্ন আছে, সেগুলো সলভ করতে হবে। এই যে হোয়াট ইজ সিভিক এঙ্গেজমেন্ট, এগুলো হচ্ছে তোমাকে মাস্ট সলভ করতে হবে, এগুলো তোমরা সলভ করবা, এগুলো সলভ করবা। আচ্ছা, আমরা যদি এখন শিক্ষার উদ্দেশ্য নিয়ে একটু কথা বলি, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অর এইমস অফ এডুকেশন, এটা হচ্ছে একটা ফ্লো চার্ট। এই ফ্লো চার্টটা হচ্ছে, দেখো এখানে আছে ব্রিংস, তার মানে ব্রিংস যেহেতু আছে, আমাদের আমাদের এই যে ইয়েটা আছে, আমি শুরুর দিকে চলে যাই। এই যে এখানে আছে, হ্যাঁ, এই প্যাসেজের মধ্যে প্রথমটা দেখো, আমাদের ব্রিং এর জায়গায় কি আছে? ব্রিং এর জায়গায় মেইন প্যাসেজে কি আছে ভাই? মেইন প্যাসেজে টু ব্রিং আছে, তাহলে আমি টু ব্রিং দিলে এখানে, আর প্রশ্নের মধ্যে কি আছে? প্রশ্নের মধ্যে আমাদের, প্রশ্নের মধ্যে কি আছে? প্রশ্নের মধ্যে আছে ব্রিংস। দেখো, প্রশ্নের মধ্যে আমাদের এখানে কি আছে? ব্রিংস। এখন তোমাকে দ্বিতীয় যে প্রশ্নটা, অর্থাৎ আমাদের ফ্লো চার্টের মধ্যে প্রথম যে অপশনটা থাকবে, সেটা যেভাবে থাকতেছে পরের গুলোও সেম ভাবে আমাদের নিয়ে আসতে হবে। তাহলে এখানে আছে পজিটিভ চেঞ্জেস আনতে হবে, ব্রিং, আরো আরো যে শব্দ রয়েছে সেই শব্দ তুমি দিয়ে এখানে নিয়ে আসতে পারো। সেটার কি কি আছে বলো? সেটা দিয়ে কি আছে? হেল্পস টু ট্রাই চেঞ্জ, এরকম একটা অপশন আছে না, হেল্পস। তাহলে 2 নম্বরটা হবে আমাদের হেল্পস। দেখো, ইট হেল্পস দিয়ে প্রশ্নটা আমরা যদি ভুল না করে থাকি, সেটা ছিল ইট হেল্পস টু আস টু ট্রাই চেঞ্জ আওয়ার লাইভস, এরকম একটা অপশন ছিল। ঠিক আছে, এরকম একটা সেন্টেন্স ছিল। তাহলে তোমাকেও এই ফ্লো চার্টের মধ্যে সেই বিষয়টা নিয়ে আসতে হবে। এখানে যেহেতু ব্রিংস রয়েছে, এখানে হেল্পসটা আমাদের আনতে হবে। ওকে, আচ্ছা, 3 নম্বরেও সেম ভাবে, এখানে যেহেতু ভার্বের আমার সাথে অ্যাজ বাই ইয়েস আছে, তো এরকম ভাবে 6টা অপশনের মধ্যে প্রথমটার মতোই নিয়ে আসতে হবে। আমি আরেকটা দেখি, এখানে যদি প্রমোটের জায়গায় প্রমোটিং থাকতো, বি নাম্বার, এখানে তাহলে 2 নম্বরটা তাহলে কি হইতো? 2 নম্বরটা তাহলে কি হইতো আমাদের? 2 নম্বরটাও সেম ভাবে প্রমোটস এর জায়গায় প্রমোটিং বলতেছে, এখানে সিভিক এঙ্গেজমেন্টের ইম্পর্টেন্স বলতেছে। হ্যাঁ, তাহলে এখানে আমাদের আর কি করে? এটা সিভিক এঙ্গেজমেন্টের ইম্পর্টেন্স, এটা হচ্ছে 1 নাম্বার, আমাদের কোয়ালিটি লাইফটাকে প্রমোট করে। আর কি করে বলো তো? প্যাসেজ পড়ে তোমরা কি বুঝছো? আর কি কি করে? আমাদের পাবলিক লাইফকে রক্ষা করে না, আমাদের জীবনে পরিবর্তন আনে। তাহলে এখানে হচ্ছে তোমার আমার যতটুকু মনে আছে, মেকিং চেঞ্জেস ইন আওয়ার লাইফ, তারপরে কি আছে? কন্ট্রিবিউট করে টু দা ডেভেলপমেন্ট অথবা ইমপ্রুভমেন্ট অফ দ্য, এরকম কি যেন একটা লাইন ছিল। তাহলে এখানে তাহলে আমরা কন্ট্রিবিউটিং দিতে পারি না, যদি আইএনজি দেই, কন্ট্রিবিউটিং দিতে পারি কিনা? আর যদি বেস ফর্ম থাকতো, তাহলে এখানে কি হইতো? মেক্স, আর এখানে কি হইতো?
কন্ট্রিবিউটস, এরকম হতো। ওকে, তাহলে ফ্লো চার্ট কিভাবে সমাধান করতে সেটা কি ক্লিয়ার? তাহলে প্যাসেজের মধ্যে এই যে দেখো এখানে, এটা আমি এখান থেকে দেখাই, জাস্ট লাস্ট অংশটুকু নিয়ে দেখাই, সমস্যা নেই। এই দেখো, তাহলে এখানে প্রমোট রয়েছে, প্রমোটিং হইবে। এখানে ইমপ্রুভমেন্ট, কন্ট্রিবিউটিং রয়েছে, কন্ট্রিবিউটিং অথবা কন্ট্রিবিউটস, দুইটা দিতে পারবো আমরা। হ্যাঁ, তারপরে দেখো এখানে আরো যেভাবে আছে আমাদের, হ্যাঁ, আরো যদি দিই আমরা, আরো যদি দিই, আরো কি ইউজ করতে পারি আমরা? হচ্ছে এটা হচ্ছে মেক্স বিকাম কিসের পার্ট অফ একাডেমিক লাইফ। একাডেমিক লাইফের অংশ কই? পরের অংশটুকু নাকি? হ্যাঁ, এই যে একাডেমিক পার্টের অংশ হয়েছে। তারপরে আর কিভাবে হয়েছে, এরকম প্রত্যেকটা ইম্পর্টেন্স যেভাবে আছে সেভাবে যদি দিতে পারি, তাহলে দেখবা যে আমাদের এটা হয়ে গেছে। ওকে, তো ফ্লো চার্টটা তোমরা আই থিঙ্ক এখন করতে পারবা। এই প্যাসেজের আরো একটা অংশ রয়েছে এখানে, অ্যাঞ্জেলিনা জোলি, এটা অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকে এসএসসি পরীক্ষার প্রশ্ন আসবে না, তবে আমাদের প্রাইভেট বেসে যারা ইনশাআল্লাহ ভর্তি হবে তাদেরকে আমি এখান থেকেও পড়াই দেব যে কেন। দেখো এখানে একটা শব্দ রয়েছে অ্যাঞ্জেলিনা জোলি, এনভয়, সলিডারিটি, তারপর ভিজিটিং, এটা কি হয়েছে, ঠিক আছে, রিফিউজি, এই শব্দগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। তারপর নিয়ারলি, নিয়ারলি শব্দটা, এক্সাইল, এক্সাইল, অ্যাড্রেসিং, এই অ্যাড্রেস ঠিকানা, কিন্তু অ্যাড্রেসিং এখানে অর্থ হচ্ছে সম্বোধন করে অর্থটা আসছে, ঠিক আছে। তারপরে হচ্ছে স্টেটলেস, শেমস একটা শব্দ আছে এখানে, শেমসটা এখানে ভার্ব, লজ্জা করা, আমাদের লজ্জা ফেলা। তারপরে হচ্ছে এই প্রথমটা হচ্ছে সিভিক এঙ্গেজমেন্ট ছিল। তারপরে এদের যে গ্রুপটা ছিল এটা হচ্ছে আমাদের ভলেন্টারিজম। আর অ্যালেক্সের যে কাহিনী রয়েছে, অ্যালেক্সটা হচ্ছে আমাদের সার্ভিস লার্নিং, সার্ভিস। আমি জাস্ট কোনটা কি সেটা বলে দিচ্ছি, বিস্তারিত দেখাইলাম না। এটা এটা হচ্ছে আমাদের ইনশাআল্লাহ পেইড ব্যাচের মধ্যে এটা দেখাবো ইনশাআল্লাহ, সার্ভিস লার্নিং। এখন এখান থেকে অ্যাডমিশন টেস্টে একটা প্রশ্ন আসতে পারে কি জানো? সেখান থেকে আমাদের কই, এখানে একটা শব্দ রয়েছে অন গোয়িং, এবং হচ্ছে অন গোয়িং এ, এবং শব্দটা কই, আচ্ছা এই যে নট গোয়িং, নট এ আউটগোয়িং বয়, এখানে আরেকটা শব্দ রয়েছে ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট, ইন্ট্রোভার্ট, খুবই গুরুত্বপূর্ণ অ্যাডমিশন টেস্টের জন্য, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ এগুলো হচ্ছে আমরা আমাদের কোর্সের মধ্যে দেখাবো। তো এখন এখান থেকে হচ্ছে অ্যাডমিশন টেস্টে আর কি কি ভাবে প্রশ্ন আসতে পারে দেখো। এখানে 1 নম্বর প্রশ্ন, এ বি 3 4 5টা প্রশ্ন দিয়েছে অ্যাডমিশন টেস্টে কিভাবে প্রশ্ন আসে। দেখো 5টা প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন আসলে এডুকেশন এইমস টু ব্রিং ড্যাশ পজিটিভ চেঞ্জ ইন আওয়ার বিহেভিয়ার। এখন তুমি যদি টেক্সট বুকটা পড়া থাকে, তুমি আমাকে বলো যে দেখি এটা সঠিকভাবে সবার আগে তুমি অ্যান্সার করতে পারবে কিনা, দেখি অ্যান্সার করো তো সবাই। হ্যাঁ অ্যান্সার করতে সবাই দেখি। আচ্ছা কারা কারা ক্লাসে আছে একটু আগে একটু ইয়েস লেখে অ্যান্সার কমেন্ট করো। তাহলে তুমি যদি পারতে তাহলে এটা 1 মিনিটের মধ্যে দেখে এটা অ্যান্সার করতে যেতে, ব্রিং অ্যাবাউট। এবং অ্যালেক্স ইজ নট, নট রয়েছে, তাহলে সে কি ধরনের ছেলে নয়? আউটগোয়িং ছেলে নয়, এখানে এক্সট্রোভার্ট থাকবে না। তারপর হচ্ছে এডুকেশন কোনটা, সেটা হচ্ছে কমপ্লিট, ইজ নট এট অল। তারপরে শি কাম টু নো, কি নিয়ে জানতে আসছিল? দ্য অ্যাট্রোসিটি অফ দ্য রোহিঙ্গা রিফিউজিস যারা আছে তারা। তো এই রকম ভাবে যদি তুমি এসএসসি এবং অ্যাডমিশন টেস্ট সবসময় রেগুলার সলভ করো, রেগুলার পড়াশোনা করো, দেখো আমরা একটা ক্লাসের মধ্যে এসএসসি এবং অ্যাডমিশন টেস্ট কোনটা থেকে কি কিভাবে প্রশ্ন আসে সেটা দেখে নিলাম। এখন আমরা আর একটু সংক্ষিপ্ত আলোচনা করি এই প্যাসেজগুলো থেকে আমাদের যা যা পড়লাম সেটা তো বুঝলেই, আর কিভাবে প্রশ্ন আসে। আর টেক্সট বুক থেকে, প্যাসেজ থেকে 1 নম্বর মেমোরাইজিং পার্ট থেকে প্রশ্ন আসে।
মেমোরাইজিং পার্ট থেকে। 2 নাম্বার গ্রামার থেকে আসে, গ্রামার থেকে আসে, গ্রামার ডাবল এম এ আর, গ্রামার থেকে আসে। 3 নাম্বার ইনফরমেশন থেকে আসে, ইনফরমেশন থেকে আসে। ঠিক আছে, মেমোরাইজিং পার্ট বলতে কি বোঝাইতেছি? সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্টোনিম। এই যে আমাদের গ্রুপ ভার্ব ছিল, গ্রুপ ভার্ব। 3 নাম্বার বলতেছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। 4 নাম্বার হচ্ছে আমাদের কি ফ্রেজ যদি থাকে, ফ্রেজ। 5 নম্বরে কি স্পেলিং। ঠিক আছে, স্পেলিং। গ্রামার থেকে এই যে বিভিন্ন ধরনের গ্রামার আমি বলতেছি, টেক্সটবুক থেকে সেন্টেন্স উল্লেখ করে দিয়ে বলবে হুবহু এই গ্রামারটা উল্লেখ করে থাকবে, সেই গ্রামারটা, অর্থাৎ সকল গ্রামার এখান থেকে থাকবে। এই যে ধরো আমাদের ইনফরমেশন, ইনফরমেশন হচ্ছে অ্যালেক্সের কথা বলা ছিল। অ্যালেক্স কি ধরনের ছেলে নয়, আর কি ধরনের ছেলে। হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে অ্যাঞ্জেলিনা জোলি আসছিল, অ্যাঞ্জেলিনা জোলি কে। এই যে জাতীয় যে ইনফরমেশন গুলো আছে, সেই ইনফরমেশন আবার এখান থেকে সেম ভাবে রিটেনে আসে, রিটেনে আসে। রিটেন থেকে কিভাবে প্রশ্ন আসে? রিটেন 1 নম্বরে প্যারাগ্রাফ আসবে, মানে অ্যাডমিশনে কি কিভাবে প্রশ্ন আসে সেটা বলতেছি আমি। প্যারাগ্রাফ আসে। 2 নাম্বার এখান থেকে আর কি প্রশ্ন আসে? তোমরা যারা আছে তারা অবশ্যই ক্লাসে আমাকে ফিডব্যাক জানাবা আজকে ক্লাসের শেষে। প্যারাগ্রাফ আসে। 3 নাম্বার সেন্টেন্স মেক আসে, সেন্টেন্স মেক আসে। 4 নাম্বার আর কি আসে? আমাদের ট্রান্সলেশন এখন ইদানিং আসতেছে না, 2021-22 পর্যন্ত আসছিল 2 ইউনিটে ইংলিশে। আচ্ছা, ট্রান্সলেশন আসে। তারপরে হচ্ছে আমাদের সেন্টেন্স মেক বললাম, ফিল ইন দ্য গ্যাপ, শূন্যস্থান, ফিল ইন দ্য গ্যাপস। এবং সাথে সাথে এখান থেকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্যাসেজের এই বিষয়গুলো থেকে এক্সপ্লানেশনও বর্তমানে আসে। এক্সপ্লানেশন, ব্যাখ্যা, প্যাসেজ এবং পয়েন্ট দুইটা থেকে ব্যাখ্যা আসে। তো এই 5টা বিষয় তোমাদেরকে পড়তে হবে অ্যাডমিশন টেস্টে। যদি এই 5টা বিষয় তুমি ভালো মতো পড়ে নাও, তাহলে দেখবা যে রিটেনের এই বিষয়টা এসএসসি থেকে তুমি দেখো তুমি এসএসসির জন্য এই প্যাসেজটা মাস্ট পড়বা, রাইট? তুমি এসএসসির জন্য এই প্যাসেজটা মাস্ট তুমি পড়তেছো। যেহেতু পড়তেছো, তাই অবশ্যই তুমি এসএসসি থেকেই অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি সম্পন্ন হয়ে যাইতেছে। তো ঠিক আছে, আশা করছি ইনশাল্লাহ সবার ক্লাসটা ভালো লেগেছে। আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি। তো তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, তোমরা আমাকে পেজে জানাতে পারো অথবা কমেন্টে জানাতে পারবা। আমাদের কোর্স ফি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। এসএসসি 26-এর যে কোর্স ফিটা আছে সেটা বর্তমানে 1250 টাকা। তোমরা যারা ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যেতে পারো। আর 25-এ কোর্স ফি তো এরকমই হয় হচ্ছে। সো যারা দ্রুত ভর্তি হতে চাও সেটাতে দ্রুত ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ ভালো কিছু পাবা। এখানে হচ্ছে তোমাদের ইসিসি এবং অ্যাডমিশন টেস্ট, শুধু ফার্স্ট পেপার না, ইংলিশ সেকেন্ড পেপার সহ সকল বিষয়টা, অর্থাৎ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ইসিসি অ্যাডমিশন 1250 টাকায়, যেখানে আমাদের অ্যাডমিশনের কোর্স ফি থাকে প্রায় 3000 টাকা। ইসিসির সময় হচ্ছে আমরা কোর্স ফিটা সবচেয়ে কম রাখি। তো ইনশাআল্লাহ সবার সুবিধার্থে এই বিষয়টা আমরা করি। তো এই জন্য হচ্ছে তোমরা যারা এখনো ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাও। আর আমাদের ক্লাসগুলো কেমন লাগছে সেটাও আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবা, এবং অথবা আমাদের পেজেও এসএমএস দিয়ে জানাতে পারো। সবার জন্য শুভকামনা, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।